নমস্কার, আমরা বারুইপুর গার্লস হাই স্কুলের ছাত্রী। আমরা উইপ্রো আর্থিয়ান নামক এক ধরনের প্রজেক্টে অংশগ্রহণ করছি, তাই আপনার কাছে জলের জন্য কিছু প্রশ্ন করতে চাই। আপনার নাম কি? আমার নাম পিনাকি আচার্য। আপনার বয়স কত? আমি 57। আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আছে, কিন্তু এত বিপুল পরিমাণ জলরাশি থাকা সত্ত্বেও আমাদের মূল সমস্যা জলের অভাব কেন? হ্যাঁ, এটা সত্যি যে পৃথিবীর সারফেসে 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটা আমরা সবাই পড়েছি। কিন্তু আমাদের যতটা জল সারফেসে আছে তার মোটে 3% যেটা পানীয় জল। ঠিক আছে, এই পানীয় জলের যেটা পানীয় জল না, আমি বলবো যেটা সুইট ওয়াটার, কারণ জলের দুটো ভাগ আমরা করি। একটা সমুদ্রের জল যেটা স্যালাইন ওয়াটার, হ্যাঁ, যেটা আমরা পান করতে পারি না। আরেকটা আছে সুইট ওয়াটার, যেটা আমরা পান করতে পারি। এই সুইট ওয়াটারের বেশিরভাগটাই কিন্তু আমাদের দুটো পোল, নর্থ পোল, সাউথ পোল এবং থার্ড পোল বলা হয় আমাদের হিমালয়কে, হ্যাঁ, হিমালয় হিন্দুকুশকে। এইখানে বেশিরভাগ জলটা ফ্রোজেন অবস্থাতে রয়েছে। তাহলে পান করার জন্য জল ভীষণ কম। সেই জলের একটা বড় অংশ আমাদের সমস্ত ধরনের কাজ, সেটা যদি পানের কাজে ব্যবহার হচ্ছে এমন না, সেটা আমাদের এগ্রিকালচারে ব্যবহার হচ্ছে, কৃষিকাজে বিরাট জল ব্যবহার হচ্ছে, ইন্ডাস্ট্রিতে বিরাট জল ব্যবহৃত হচ্ছে। এবং এখন তোমরা একটা নতুন জিনিস সবাই জানো যে এই যে আমরা সবসময় মোবাইল ইউজ করছি, কম্পিউটার ইউজ করছি, তার যে ডেটাগুলো স্টোর থাকে বিরাট বিরাট সার্ভার, সেগুলোকে কুল করতে ওই পানীয় জল বিরাট পরিমাণ খরচা হয়। তো এর ফলে আমাদের যে জলটা আমরা ব্যবহার করতে পারি, সুইট ওয়াটার, পানযোগ্য জল, সেইটা আসলে খুব কম। এবং সেইটা আমরা যে ধরনের চাষ প্রক্রিয়ার মধ্যে এখন ঢুকেছি সেটাকে বলে ওয়াটার ইন্টেন্সিভ এগ্রিকালচার। ঠিক আছে, ওয়াটার ইন্টেন্সিভ কেন? কারণ আগে পুরো চাষটা হচ্ছে বর্ষা নির্ভরশীল। এখন পুরো চাষটা সারা বছর ধরে করার কথা হচ্ছে, যাকে গ্রিন রেভলিউশন টেকনোলজি বলে। সেই গ্রিন রেভলিউশনের যে চাষ, সেই চাষটা কীরকম? নদীতে বাঁধ দেওয়া হবে, সেই বাঁধ দেওয়া হবে মানে সেখানে বিরাট রিজার্ভার করা হবে, ঠিক আছে, যেখানে জলটা স্টোর করা হবে সারা বছর ধরে। সেখান থেকে ইরিগেশন ক্যানেল দিয়ে জলটাকে নিয়ে যাওয়া হবে বিভিন্ন জায়গায়, সেই জলটা দিয়ে সারা বছর চাষ হবে। তাহলে তোমার যখন বর্ষা নির্ভর চাষ হতো, তখন নদীর জল নদীর মতন বয়ে যেত, সেটা ভৌম জলকে রিচার্জ করতো, আর তুমি চাষটা করতে বর্ষার জলে। এখন একটা ভীষণ টেকনোলজি ইন্টেন্সিভ এগ্রিকালচার, বিশাল বড় বাঁধ, বিশাল রিজার্ভার, বিরাট বড় ইরিগেশন ক্যানেল, এবং সারা বছর ধরে চাষ, এবং যে চাষগুলো খুব ওয়াটার ইন্টেন্সিভ। কীরকম? যেমন 1 কেজি চাল আমাদের উৎপাদন করতে 2 থেকে 2.5 হাজার লিটার জল লাগে। বুঝতে পারছো? 1 কেজি চাল আমরা যেটা খাই, ওটা 2000 to 2500 লিটার্স অফ ওয়াটার কনজিউম করে। ঠিক আছে, এরকম। তাহলে আমি যেটা বর্ষাকালে করছি না যে চালটা, তাহলে সেটা কোথায়? এই জলটা আমার চলে যাচ্ছে। এই ধরনের চাষ করার ফলে এরপরে আমরা কি করছি, এখন এক ধরনের ট্রেড তৈরি হয়েছে। কীরকম? ভারত, তোমরা শুনেছ, চাল তৈরি করে এক্সপোর্ট করে দিচ্ছে। আসলে 1 কেজি চাল যেটা আমি দেখছি এক্সপোর্ট করছে, আসলে ওটা কিন্তু 2.5 হাজার লিটার জল এক্সপোর্ট হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে কি পরিমাণ জল আমাদের এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এবারে এই তোমরা হয়তো শুনেছো যে সরকার বলেছে যে পেট্রোলের জায়গায় 20% ইথানল দেবে। আমি জানি না শুনেছো কি না। শুনেছো ইথানল, যাতে কার্বন কমিয়ে আনে। তোমরা জানো যে ইথানল কী থেকে তৈরি হচ্ছে? আখ থেকে। এবারে আখ তোমরা দেখেছো পুরোটাই রস, তার মানে পুরোটাই জল। তাহলে আখ তৈরি করতে বিরাট জল লাগে। তাহলে আমি পেট্রোলের খারাপ ব্যাপারকে কমাতে গিয়ে আমাদের যে বেঁচে থাকার জন্য অবশ্যই প্রয়োজনীয় জল, সেটাকে আমি গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করে ফেলছি।
তাহলে কত বড় জলের সংকট দেখা দিতে পারে। তাহলে আমাদের পানীয় জলের সংকট মূলত আমাদের কৃষি, এগ্রিকালচারাল টেকনোলজি, গ্রিন রেভলিউশনের চাষ, আমাদের ভীষণ ওয়াটার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, যেসব ইন্ডাস্ট্রিতে প্রচুর জল লাগে সে ধরনের ইন্ডাস্ট্রি, এবং তার সাথে আজকে আমরা ওগুলোকে এক্সপোর্ট করছি, এবং আমাদের নতুন উদীয়মান যে ইন্ডাস্ট্রি কম্পিউটার, এআই, এটা হিউজ ওয়াটার কনজিউম করে, তার ফলে এত জলের সংকট হচ্ছে। ঠিক আছে। আপনারা পরিবেশ বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক দিন ধরে, কিভাবে আপনারা এই আন্দোলনে যুক্ত হলেন? সেটা তো অনেক একটা বড় গল্প। আসলে আচ্ছা, পরিবেশ আন্দোলনে যুক্ত হওয়ার যে গল্পটা, সেটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা। আমার ক্ষেত্রে গল্পটা প্রাথমিকভাবে শুরু হয়, আমি একটা সময় পরিবেশ নিয়ে কিছু গবেষণাধর্মী কাজ শুরু করি, এবং সেই সূত্র ধরে পরিবেশের সাথে একভাবে মূলত পাঠ্যপুস্তক, গবেষণা, এই ধরনের কাজের মধ্যে থেকে একটা প্রাথমিক পরিচিতি হয়। কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় যে এই পাঠ্যপুস্তকের মধ্যে পরিবেশকে বোঝায় যথেষ্ট বোঝা নয়, কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে এক কথায় বলা যেতে পারে ক্লাসরুম টেক্সট বুক। ঠিক আছে, অর্থাৎ আমরা ক্লাসরুমে বসে পড়াশোনা করি, আমরা যখনই ক্লাসরুমে আসি তোমরা দেখবে যে আমরা আমাদের পরিবেশ এবং প্রতিবেশ দুটো থেকেই বিচ্ছিন্ন হয়ে যাই, করে একটা ঘরের মধ্যে ঢুকে পড়াশোনা করি। এবং 2 নম্বর কথা, যে আমরা আমাদের সমস্ত জ্ঞান আরোহণ করি আমার ওই ছাপানো অক্ষর থেকে। তো আমার তখন মনে হতে শুরু করে যে এই ছাপানো অক্ষর এবং এই ক্লাসরুম কিন্তু আমার পরিবেশকে সত্যিকারের জানার প্রশ্নে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তো তখন আমি আরেকটা কাজ করতাম, সেটা আমার ভালো লাগার জায়গা থেকে, আমি ছবি আঁকতাম। তো দ্বিতীয় যে জায়গাটার মধ্যে তখন আমি জলাশয় রক্ষার কাজ করতে গিয়ে আপনার কিছু অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। নদী এবং জলাশয় নিয়ে কাজ করতে গিয়ে সবথেকে বড় অভিজ্ঞতা যেটা হয়েছে, যে যুগ যুগ ধরে মানুষের সাথে নদী এবং জলাশয়ের যে পরম্পরাগত সাবেকি সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ভীষণভাবে ব্যাহত হয়েছে। আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, যে আমরা যেমন এই যে দক্ষিণ 24 পরগনা, আমরা তো ভাটির দেশের মানুষ। তো ভাটির দেশের সাথে একটা গান যুক্ত আছে, ভাটিয়ালি গান। এই ভাটিয়ালি গানটা কী ছিল, যে মাঝি নৌকো বাইতে বাইতে একটা গান গাইতো, সেটাকে ভাটিয়ালি বলা হয়। এবং ভাটিয়ালি গানের সুর যদি তুমি দেখো, ভাটিতে যেভাবে ঢেউ ধীরে ধীরে আস্তে আস্তে চলে, সেটা হচ্ছে ভাটিয়ালি গানের আসল ছন্দ। আজকে দেখো ভাটিয়ালি গান কিন্তু তুমি এখনও হয়তো রেডিওতে বা টিভিতে বা এখানে দেখতে পাবে, কিন্তু অদ্ভুত ব্যাপার তুমি দেখো যে সেই মাঝি নেই, সেই নৌকো নেই, এবং সেই নদী নেই। তাহলে নদীর সাথে এই যে জীবন্ত সম্পর্ক, নদীর পাড়ের মানুষ যারা নদীর জল নিয়ে ধরো মাছ ধরতো, নদীতে নৌকো বাইতো, নদীর জল নিয়ে চাষ করতো, সেই মানুষগুলো আজকে প্রায় একটা নেই, বা তারা অন্য জীবিকায় চলে গেছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার নদী নিয়ে কাজ করতে গিয়ে সবথেকে বড় অভিজ্ঞতা, যে নদীর সাথে সাবেকি সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে। নদী আজকে একটা অন্য রকম ইন্ডাস্ট্রিয়াল রিসোর্সে পরিণত হয়ে গেছে, যেখানে নদীর জলকে পাম্প করে সারা শহরকে, যেমন বারুইপুরের যে জল দেওয়া হচ্ছে, নদীর জল পাম্প করে বা নদীর পাশে ভূগর্ভস্থ জলকে পাম্প করে গোটা বারুইপুর টাউনকে দেওয়া হচ্ছে। তাহলে নদীর সাথে সেই সাংস্কৃতিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তার সাথে একটা ব্যবহারিক সম্পর্ক তার জায়গায় স্থাপিত হয়েছে। এই আন্দোলনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি কী ছিল? সবথেকে বড় চ্যালেঞ্জগুলি কী ছিল? সবথেকে বড় চ্যালেঞ্জ বলতে গেলে, দেখো আমাদের দেশের সরকার একটা বিশেষ মতাদর্শে বিশ্বাস করে, এটাকে বলে হাইড্রোলজিক্যাল মিশন। হাইড্রোলজিক্যাল মিশন হচ্ছে আমার এখানে নদীর সমস্ত জল, যত জল আছে, সেই জলকে আমরা একভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? আমরা সেখানে বাঁধ দেব,
সেখান থেকে ক্যানেল করব, সেখান থেকে গ্রিন রেভলিউশনের কম্পাটেবল এগ্রিকালচার করব, আমার নদীর পাড়ে বড় বড় থার্মাল পাওয়ার প্ল্যান্ট করব, নদীর ওপরে যেখানে পাহাড় থেকে নামছে সেখানে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট করব, নদীর পাড়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করব। কেন করব? হাইড্রো পাওয়ার প্ল্যান্টে তো সরাসরি নদীর জলটা লাগে, তার প্রবাহটা লাগে। থার্মাল পাওয়ারে তার কুলিংয়ের জন্য লাগে। যেমন ফারাক্কার পাশেই ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কেন? সেটা দিয়ে আমার ওই থার্মাল পাওয়ারটা কুলিং হবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও একইভাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কুলিং হবে, এবং তার সাথে অন্যান্য সব ইন্ডাস্ট্রিতে ওই জলটা ব্যবহার করা। তো এই নদীর এই ধরনের ব্যবহার, এইটা হচ্ছে আমার মনে হয়েছে যে সবথেকে বড় সংকট, এবং এটাকে আটকানো দরকার। কিন্তু যেটাকে আটকাতে পারা যাচ্ছে না, উইচ ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গে অনেক পুকুর ও হ্রদ শুকিয়ে যাচ্ছে বা দূষিত হচ্ছে, এগুলো পুনরুজ্জীবিত করতে স্থানীয়ভাবে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? পুকুর বা যে কোনো জলাশয় শুকিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে একটা জলাশয়তে জল থাকে কেন, আগে আমার সেই বেসিক সায়েন্সটা বুঝতে হবে। ধরো আমার এখানে একটা পুকুর আছে, কি একটা দিঘি আছে, কি নদী আছে, তো স্বাভাবিকভাবে দুটো জায়গা থেকে থাকে। নদীর একটা তো তার হিউমাস, যেটা তার জলটাকে ধরে রাখে। 2 নম্বর, সেই জলটাকে পেছন থেকে সাপোর্ট দেয় তার গ্রাউন্ড ওয়াটার। আমার যদি গ্রাউন্ড ওয়াটার শেষ হয়ে যায় তাহলে কিন্তু কোথাওই আমি জল পাবো না। এখানে এই দ্বিতীয় সমস্যাটা খুব বড়। এর গ্রাউন্ড ওয়াটার মানে ভৌম জল, সেই ভৌম জলের স্তর খুব দ্রুত নেমে যাচ্ছে, এবং যেইটা সমস্ত ধরনের জলাশয়, সমস্ত ধরনের জলাভূমি, এমনকি নদী, তার একটা বড় সংকটের কারণ। সাধারণ মানুষ কিভাবে গঙ্গা বাঁচানোর কাজে অংশ নিতে পারে? সাধারণ মানুষ গঙ্গা বাঁচানোর জন্য যেটা করতে পারে সেটা হচ্ছে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে পারে। তার কারণ হলো যে গঙ্গা আছে ঠিকই, গঙ্গার ওপর অধিকার সাধারণ মানুষের নেই। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে সমস্ত নদী একটি বিশেষ সরকারি দপ্তরের আন্ডারে রয়েছে, সেটা হচ্ছে জলসেচ দপ্তর, ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের দেশের সমস্ত নদী রয়েছে। তো অটোমেটিক্যালি সেই নদীকে নিয়ে কিছু কাজ করতে গেলেই আমরা কিন্তু সরকারি এই যে দপ্তর তার মধ্যে হস্তক্ষেপ করছি। এবং শুধু তাই না, গোটা নদী একদম শুরু থেকে শেষ অবধি বিভিন্ন সরকারি দপ্তরে ভাগ হয়ে আছে। যেমন ধরো যেখানে জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছে সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, তারপরে জলসেচ দপ্তরের আন্ডারে রয়েছে, তারপরে ধরো যেখানে পৌরসভা আছে পৌরসভা সেখানে বর্জ্য ফেলছে, এরকম বহুভাবে রয়েছে। যেখানে পিএইচই আছে তারা পানীয় জল নিচ্ছে, বহুভাবে ওটা ব্যবহৃত হচ্ছে। তো সাধারণ লোক তার প্রায় নদীর ওপর কোনো অধিকারই আজকে নেই। নদীতে কিছু করতে গেলে তার সরকারের পারমিশন নিয়েই করতে হবে। তাই সে যেটা করতে পারে, দুটো দাবি করতে পারে। একটা হলো যে সেই সরকারি কবজা থেকে নদীকে মুক্ত করে তাকে কমন্সের অন্তর্গত করতে পারে, মানে আমাদের যৌথ সম্পত্তি বলবো না, আমরা বলি সম্বল, আমাদের সবার এটা এই আন্দোলন করতে পারে। 2 নম্বর কথা, তাতে বর্জ্য ফেলা বন্ধ করার আন্দোলন, বাঁধ দেওয়া বন্ধ করার আন্দোলন, তার ওয়াটার ডাইভার্ট করা, ক্যানেল বানিয়ে তার বিরুদ্ধে আন্দোলন, নদী সংযুক্তির বিরুদ্ধে আন্দোলন করতে পারে। এইটা হচ্ছে হোয়াট কমন পিপল ক্যান ডু। গঙ্গা কোটি কোটি মানুষের জীবন রেখা। আপনার মতে আজ গঙ্গার সবচেয়ে বড় হুমকি কি? গঙ্গার সবথেকে বড় হুমকি হচ্ছে গঙ্গার ওপর প্রায় 1200 বাঁধ দেওয়া হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে গঙ্গার প্রবাহের ওপর সবথেকে বড় হুমকি। কারণ একটা নদী তার সবথেকে বড় ক্যারেক্টার কি যদি আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তার প্রবাহমানতা। তো তার প্রবাহমানতা এতখানি যদি অবরুদ্ধ হয়, সেটাই তো নদীটাকে মেরে ফেলে। তো গঙ্গার ওপর অন্তত 1250 বাঁধ হয়েছে, তো সেইটা হচ্ছে গঙ্গার ওপর সবথেকে বড় থ্রেট। বেঙ্গালুরু শহরে অনেক হ্রদ পুনরুজ্জীবিত করা হয়েছে। আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গে এমন মডেল অনুসরণ করা সম্ভব হলে কিভাবে? অবশ্যই সম্ভব, এবং সেটা সম্ভব হচ্ছে নাগরিকদের উদ্যোগ। নাগরিক উদ্যোগ ছাড়া, এবং ব্যাঙ্গালোরেও যেভাবে হ্রদ
পুনরুজ্জীবিত করা হয়েছে, সেটা নাগরিক উদ্যোগেই হয়েছে। তো সেখানে আমাদের এখানেও হতে পারে যদি নাগরিকরা ঐক্যবদ্ধ হয়, যেমন আমরা যে গঙ্গা যেমন দেখে আসলাম, এটাকে পুনরুজ্জীবিত করার জন্য তোমাদের মতন ছাত্রছাত্রীরা একটা উদ্যোগ নিতে পারে। হ্যাঁ, তো সেই উদ্যোগটা দুরকম হতে পারে, একটা খুব গঠনমূলক, একটা হচ্ছে অ্যাক্টিভিজমের জায়গা থেকে। দুটোই একসাথে দরকার। যেমন আমি একটা এক্সাম্পল দিই, পাঞ্জাবে একটা নদী ছিল, নদীটার নাম হচ্ছে কালীবেন, ঠিক আছে? একজন মানুষ, তার নাম হচ্ছে সেচওয়াল। হ্যাঁ, সেচওয়াল হচ্ছে একজন শিখ, ওদের মানে সাধু আর কি, মানে ওরা ওই শিখ মঙ্ক আর কি। তো সে তার ভলেন্টিয়ার্সদের নিয়ে, ওরা কার সেবা করে একটা 180 কিলোমিটারের নদীকে ওরা পুনরুদ্ধার করেছে। তাহলে সাধারণ মানুষ তার নিজের শ্রম দিয়ে, নিজের উদ্যোগ দিয়ে একটা নদীকে যে পুনরুদ্ধার করতে পারে, কালীবেনের পুনরুদ্ধার তার একেবারে প্রমাণ। তাহলে কালীবেনকে যদি আমরা তারা যদি পুনরুদ্ধার করতে পারে মানুষের উদ্যোগে, উৎসাহে, তাহলে আমাদের এখানে আদিগঙ্গাকে আমরা কেন পারবো না? আমরা পারি, হ্যাঁ, যদি সেরকম উদ্যোগ আমরা নিতে পারি। পশ্চিমবঙ্গ বা আশেপাশের রাজ্যে হ্রদ বা নদী পুনরুজ্জীবনের কোনো সফল উদাহরণ আছে বা আছে কি, যেখানে থেকে আমরা শিক্ষা নিতে পারি? পশ্চিমবঙ্গে আছে, অন্য জায়গায় আছে, পাঞ্জাবে আছে, পুনরুজ্জীবনের নদীর কথা বলছি তো? না, না না না, খুব সিগনিফিকেন্ট কিছু নেই। দূষিত জলাশয়গুলি পরিষ্কার রাখার জন্য আমাদের প্রতিজ্ঞাগুলি কি হবে? এখানে এটাও আবার সেই দুটো ভাব আছে। একটা হলো যে ব্যক্তিগতভাবে আমরা দূষণ করব না, এটা যেমন একটা প্রতিজ্ঞা হতে পারে, কিন্তু ব্যাপার হলো যে ব্যক্তিগতভাবে আমি দূষণ করব না ডাজন্ট অ্যাসিওর যে কেউ ওখানে দূষণ করবে না। তার কারণ ব্যক্তি যে দূষণ করে এমন নয়, অনেকটা দূষণই হচ্ছে ইনস্টিটিউশনাল পলিউশন। কি? যেমন ধরো পৌরসভার বর্জ্য হয়তো গিয়ে পড়ছে আনট্রিটেড ওয়েস্ট, হয়তো একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, হয়তো ট্রিটমেন্ট প্ল্যান্টটা প্রপারলি ওয়ার্ক করছে, বা হতে পারে কোনো কারখানার বর্জ্য এসে আনট্রিটেড বর্জ্য এসে পড়ছে। তো যেমন আমার ব্যক্তিগত স্তরে আমরা অবশ্যই দেখব যে যাতে আমরা তাকে পলিউট না করি, কিন্তু ইনস্টিটিউশনাল পলিউশনের বিরুদ্ধে অ্যাক্টিভিজম ছাড়া কোনো রাস্তা নেই। এবং বেশিরভাগ পলিউশন কিন্তু মাইন্ড ইউ ইনস্টিটিউশনাল পলিউশন, ব্যক্তিগত লেভেলে ব্যক্তি মানুষের পলিউশন নয়। গঙ্গাতে যত পলিউশন হচ্ছে সেগুলো কিন্তু কোনো ব্যক্তি গিয়ে পলিউট করছে এমন না। ধরো আমি একটা ছোট এক্সাম্পল দিই, ধরো যমুনা নদী, দিল্লি শহর, আমাদের ভারতের ক্যাপিটাল দিল্লি শহরের সমস্ত বর্জ্য এসে যমুনা নদীতে পড়ে। অর্থাৎ দিল্লি থেকে পরবর্তী এলাহাবাদ অবধি পুরো যমুনা নদীটা আসলে দিল্লির বর্জ্য, মলমূত্র। এবং দিল্লি থেকে প্রায় 39খানা বড় বড় এরকম গেট আছে, যেখান থেকে বর্জ্যগুলো এবং বেশিরভাগ আনট্রিটেড বর্জ্য এসে যমুনা নদীতে পড়ে, ওটাই যমুনার প্রবাহ হয়ে এলাহাবাদ মানে প্রয়াগ অবধি আসছে। এতটাই দুরবস্থা, মানে ইনস্টিটিউশনাল পলিউশন, ইনস্টিটিউশনাল ওয়েস্ট, এটা এই স্তরে ভারতে, বুঝতে পারছো? যে কারণে অ্যাক্টিভিজমটা এত ইম্পর্টেন্ট। আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট কী পরিবর্তন আনলে জল বাঁচানো ও জলাশয় পরিষ্কার রাখা সম্ভব? এটা আমি আগের প্রশ্নেও যতটা বললাম সেই জায়গাটাই বারবার বলছি। আসলে জল বা জলাশয়ের যে সমস্যা সেটা ব্যক্তিগত স্তরে খুব সামান্য। হ্যাঁ, এবারে ব্যক্তিগত স্তরে জলাশয় কিভাবে দূষিত হচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, যেমন ধরো আমি ধরো চাষ করি, চাষি, আমার চাষের জমি আছে। এবারে চাষের জমিতে আমি ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইডস, কেমিক্যাল ফার্টিলাইজার আর পেস্টিসাইডস দিচ্ছি। এবারে বৃষ্টির জল আসছে, আমার কৃষি জমি ধুয়ে এই পেস্টিসাইডসগুলো জলাশয়তে গিয়ে, নদীতে গিয়ে পড়ছে। তাহলে আমি যেটা করতে পারি ব্যক্তিগতভাবে, কারণ ব্যক্তিগতভাবে কোনো মানুষকে নদীতে ময়লা ইউজুয়ালি ফেলে না, এখনও অবধি ভারতের মানুষ নদীকে মাই ভাবে, গিয়ে নিজে অত ময়লা ফেলবে না। প্রবলেম হচ্ছে ইনস্টিটিউশনাল পলিউশন। এবারে আমি যদি কৃষক হই, আমি কি করতে পারি?
আমি এই পেস্টিসাইডসটা ব্যবহার করা বন্ধ করতে পারি। তাহলে একদিকে যেমন আমার জলাশয়, আমার নদী সেটা রক্ষা পেল, আর পেস্টিসাইডস পলিউশন ভয়ঙ্কর, সরাসরি বিষ গিয়ে পড়ছে, আর ফার্টিলাইজার গিয়ে পড়ছে মানে ওর জলকে বা ওখানকার মাটিকে, ইকোলজিকে এত উর্বর করে দিচ্ছে যে অ্যালগে ব্লুম হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। তাহলে ব্যক্তিগত লেভেলে হয়তো আমি এই কাজটা করতে পারি। ময়লা তো ইউজুয়ালি কেউ ফেলে না, আর আমি হয়তো এগ্রিকালচারাল ল্যান্ড থাকলে আমি পেস্টিসাইডস বা ফার্টিলাইজার ব্যবহার বন্ধ করতে পারি। কিন্তু বেশিরভাগ পলিউশন হচ্ছে ইনস্টিটিউশনাল পলিউশন, তার জন্য মানুষকে ইউনাইটেড ওয়েতে অ্যাক্টিভিজমে নামতে হবে। দিস ইজ দ্য ওয়ে আউট। নদী ও জলাভূমি রক্ষার বিষয়ে তরুণ শিক্ষার্থীদের জন্য আপনার এক কথার বার্তা কী হবে? এক কথায় বার্তা হচ্ছে যে আমাদের নদীর যে সমস্যা সেটা হচ্ছে একটা বৃহত্তর সমস্যার অংশ। সেই বৃহত্তর সমস্যা হচ্ছে আমাদের রাজনৈতিক সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের জ্ঞানতাত্ত্বিক সমস্যা এবং আমাদের মূল্যবোধের সমস্যা। এই চারটি সমস্যা হচ্ছে আমার বাস্তুতন্ত্রের সমস্যা তৈরি করছে। তাহলে আমার রাজনৈতিক সমস্যাকে বুঝতে হবে, তার মানে আমার রাজনীতি নিয়ে ওয়াকিবহাল হতে হবে যে কোন বিশেষ রাজনীতির কারণে আমার বাস্তুতন্ত্রের এত বড় ক্ষতি হচ্ছে, কোন বিশেষ অর্থনীতির কারণে আমার বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, কোন বিশেষ জ্ঞানতাত্ত্বিকতার কারণে। কারণ মনে রেখো, নদীতে একটা বাঁধ হচ্ছে মানে সেটা কিন্তু একটা দেশে নলেজের ব্যাপার না। সবথেকে ভালো ছেলে মেয়েরা পরীক্ষায় ভালো রেজাল্ট করে, সায়েন্স পড়ে, জয়েন্ট পেয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, চাকরি করে নদীতে বাঁধ দিচ্ছে। নদীতে যারা বাঁধ দিচ্ছে তারা ক্রিমিনাল না। তাহলে এটা একটা জ্ঞানতাত্ত্বিক সমস্যা। আর সবথেকে বড় সমস্যা হলো যে আমি একজন ইঞ্জিনিয়ার, আমি হয়তো মাসে 2 লাখ টাকা মাইনে পাই, আমি বাঁধ বানাই, আমার এই কাজের ফলে নদীটা মারা যাচ্ছে, আমি আমার কাজের দায়িত্ব নিচ্ছি না। এই যে কাজের দায়িত্ব নিচ্ছি না, এটাই হচ্ছে আসলে মূল্যবোধের সমস্যা। আমি কোনো প্রশ্ন না করে আমার যে কাজ করতে বলছে সেটা যদি আরেকটা মানুষকে খুন করা হয়, একটা নদীকে খুন করা হয়, করে আমি মাসের শেষে টাকাটা নিয়ে আসি, এটা হচ্ছে মূল্যবোধের সমস্যা। ঠিক আছে? বিদ্যালয়ের শিক্ষার্থীরা জল সংরক্ষণে সচেতনতা গড়ে তুললে কী ভূমিকা নিতে পারে? শিক্ষার্থীরা এখানে বিরাট ভূমিকা নিতে পারে। 1 নম্বর হচ্ছে আমি যেটা বললাম সেইটা খুব কাছাকাছি প্রশ্ন। তারা তাদের রাজনীতি, তার অর্থনীতি, তার জ্ঞানতাত্ত্বিকতা এবং তার মূল্যবোধের জায়গাটা এইটা নিজেদের মধ্যে কালটিভেট করতে পারে। কোন রাজনীতি, কোন অর্থনীতি, কোন জ্ঞানতত্ত্ব এবং কোন মূল্যবোধের জন্য আমার বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, এটা নিয়ে তারা নিজেদেরকে সচেতন করতে পারে এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য তারা প্রস্তুতি নিতে পারে। এটা তাদের জন্য আরও বেশি দরকার, কারণ ভবিষ্যতের এই খারাপ পৃথিবীটাতে তাদেরই থাকতে হবে। আমরা তো আমাদের দিন শেষ হয়ে আসছে, কিন্তু তোমাদের বহুদিন এই পৃথিবীতে থাকতে হবে এবং তোমাদের স্বাস্থ্যের ওপরে, মনের ওপরে এর কুপ্রভাব অনেক বেশি পড়বে। দিন দিন পুকুর, নদী বা নানান জলাশয়ে জলের দূষণ বাড়ছে এবং সেই জল ব্যবহার করে নানান মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। কিভাবে আমরা পুকুর বা নদীর জলের দূষণ কমাবো বা রোধ করব? হ্যাঁ, খুব কাছাকাছি প্রশ্ন। প্রাথমিকভাবে নদীর জল থেকে যে ধরনের দূষণ হচ্ছে এবং যে ধরনের শরীর খারাপ হচ্ছে তার একটা কারণ, যেটা নদীর পাড়ে গিয়ে আজকে বলছিলাম, সেটা হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া। কলিফর্ম ব্যাকটেরিয়া মূলত মানুষের ফিকাল ম্যাটার, ঠিক আছে, তার মধ্যে থাকে এবং সেই জল নদীতে প্রবাহিত হয় এবং আলটিমেটলি সেই জল আমরা বহুভাবে ব্যবহার করি। নদীর জলে চান করি, নদীর জল ব্যবহার করি এবং এটা আমাদের বহু ধরনের অসুখের কারণ, মূলত ডায়রিয়া, ডিসেন্ট্রি। তো এবারে এর থেকে বাঁচতে গেলে দুটো জিনিস করতে হবে। একটা যেমন ব্যক্তিগত লেভেলে আমার হাইজিন, এবারে সেই হাইজিন বলতে একটাই, ওই নদীর জলটা ব্যবহার করা বন্ধ করতে হবে, নদীর জল ট্রিট করে ব্যবহার করতে হবে। আর 2, সরকারকে বাধ্য করতে হবে তারা জানি জলের এই দূষণ যে কোনো মূল্যে আটকানোর ব্যবস্থা করে। আমাদের দেশে আইন আছে, সেই আইনটা অবধি কেউ মানছে না, সেটা ওয়াটার পলিউশন অ্যাক্ট। সেই আইনটা অন্তত যাতে মানে, আমাদের সংবিধানে যে আইন আছে সেইটুকু যদি করে তাহলেই অনেকটা সমস্যার সমাধান হবে। ভবিষ্যতে কি এই পৃথিবীতে জলের সংকট দেখা দেবে? হ্যাঁ, দেখা দেবে না, দেখা দিয়েছে। কিছু কিছু রাজ্যে দেখা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জানা দরকার। যেমন ধরো
পেহেলগাঁওতে আতঙ্কবাদী আক্রমণের কথা তোমরা শুনেছ। তো এই পেহেলগাঁওয়ের আতঙ্কবাদী আক্রমণের পরে ভারত সরকার সবার আগে একটা সিদ্ধান্ত কি, যে সিন্ধু নদ, যে জল ভারত থেকে পাকিস্তানে যাচ্ছে, বলছে ওদের জল দেবে না। তাহলে ওরাও তো মানুষ, ওখানকার চাষিরাও তো চাষ করে, ওদেরকে যদি আমি বলি জল দেব না, সেটা কি আমি নৈতিকভাবে করতে পারি? আমি কাউকে বলতে পারি তোমাকে আমি পানীয় জল দেব না? 2, পাকিস্তান সাথে সাথে কি বলেছে, পাকিস্তান সিন্ধু নদের জল ওদের না দেওয়াকে অ্যাক্ট অফ ওয়ার, এটাকেই যুদ্ধ বলে ওরা বলছে, এটাই যুদ্ধ। তার মানে জলযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, প্রচ্ছন্ন যুদ্ধ। এদিকে তার ইস্টার্ন পার্টে বলছে যে গঙ্গা বাংলাদেশে ঢুকছে পদ্মা হয়ে, ফারাক্কায় ব্যারেজ হয়েছে, সেখানে অ্যাডিকুয়েট জল দেওয়া হচ্ছে না। তিস্তা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ঢুকেছে, সেখানে জল দেওয়া হচ্ছে না। ব্রহ্মপুত্র ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে, সেখানে অরুণাচলে বাঁধ দেওয়া হচ্ছে। ওদিকে চীন ব্রহ্মপুত্রের ওপরের অংশ অরুণাচলের কাছে আরেকটা বাঁধ দিয়েছে। এই তো দেখা যাচ্ছে তাহলে গোটা দক্ষিণ এশিয়া জলের জন্য একটা যুদ্ধের মতন অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়েছি, জল এত বড় একটা সংকট যে সেইটা নিয়ে ভবিষ্যতে দক্ষিণ এশিয়াতে যুদ্ধ হবে, তার সমস্ত লক্ষণ ফুটে উঠেছে। এই সংকট রোধ করতে আমরা কি পদক্ষেপ নেব? এই সংকট রোধ করতে অন্তত আমি যেটা বুঝেছি, ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। নিজের চেতনা বাড়ানো, নিজে পড়াশোনা করা এবং অনেক মানুষকে উৎসাহিত করা ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য, কারণ পৃথিবীটাতে তোমাদেরই থাকতে হবে। দিন দিন কি গঙ্গার গভীরতা বাড়ছে না কমছে? গঙ্গার গভীরতার ব্যাপার না, গঙ্গার গভীরতা কমছে। গঙ্গার গভীরতা কমছে তার সবথেকে বড় কারণ হচ্ছে যে তোমরা যদি খেয়াল করে থাকো যে কলকাতা বন্দর নিয়ে সরকার খুব চিন্তিত। কেন? কারণ কলকাতার বন্দরের নব্যতা কমে যাচ্ছে। কলকাতা বন্দরের নব্যতা কমে যাচ্ছে মানে গঙ্গার জলে যে পলিগুলো পড়ছে সেগুলো প্রতিদিন উঁচু হচ্ছে এবং গঙ্গার যে গভীরতা সেটা কমে আসছে। কেন? তার কারণ হচ্ছে, সবথেকে বড় কারণ, গঙ্গার আমাদের এই দক্ষিণ 24 পরগনা এই জায়গায় নব্যতা কমে আসার যেদিন থেকে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি হয়েছে, ওই যে দামোদরের জল খুব গতিতে আমাদের হুগলিতে এসে পড়তো, তার ধাক্কায় এখান থেকে পলিগুলো সব বেরিয়ে যেত। যেদিন থেকে ওখানে বাঁধ দেওয়া হয়েছে, গঙ্গার সেই ফ্লোটা চলে গেছে এবং পলিকে বার করতে পারছে না। ফারাক্কা থেকে যে জল আসছে সেই জলের যথেষ্ট শক্তি নেই এই পলিকে ধুইয়ে দেওয়ার। আর এর ফল হচ্ছে মারাত্মক, কারণ গঙ্গার শুধু যে গভীরতা কমছে এমন নয়, গঙ্গার জলের পরিমাণ কমছে। আমি বললাম প্রথমেই প্রায় 1200 বাঁধ এটা দেওয়া হয়েছে। তারপরে শুধু তো গঙ্গা নয়, গঙ্গাকে ঘিরে যে যত নদী আছে, যেমন ধরো এতগুলো নদী, ময়ূরাক্ষী, অজয় থেকে দামোদর, যারা সবাই গঙ্গার ওপর এসে পড়ছে, সবাইকেই বাঁধ দেওয়া হয়েছে। যেমন আমি দামোদরের কথা বললাম। এবারে এই যে বাঁধ দেওয়া হয়েছে, তাহলে গঙ্গার জল ভীষণভাবে কমে গেছে। ঠিক আছে, এবারে গঙ্গার জল ভীষণভাবে কমে যাওয়ার ফলে কি হয়েছে? ফলে যেটা হয়েছে যে উল্টো দিক থেকে যে লবণাক্ত জল সেটা অনেক বেশি করে গঙ্গার দিকে ঢুকছে, চাপ দিচ্ছে এবং গোটা দক্ষিণ 24 পরগনার জলের লবণাক্ততার মাত্রা বেড়ে যাচ্ছে। শুধু ওপরের জল না, অ্যাকুইফার যাকে বলে, ভৌম জলের যে মাটির তলায় যে জলটা স্টোর থাকে, সেখান থেকেও কন্টিনিউয়াসলি স্যালাইন ওয়াটারের সিপেজ হচ্ছে। এবং তোমরা যত দক্ষিণ 24 পরগনায় বারুইপুর থেকে যত ওই দিকে যাবে, দেখবে যেখান থেকে তুমি ভৌম জল তুলছো সেই ভৌম জলে লবণাক্ততার মাত্রা খুব বেড়ে যাচ্ছে। এবং এই হারে যদি বাড়তে থাকে তাহলে শুধুমাত্র লবণাক্ততার হারের বেড়ে যাওয়ার কারণে এখানে পানীয় জল থাকবে না। বুঝতে পারছো? এই বিপদটা অনেক বড়। নমস্কার। নমস্কার।